স্কুল ব্যাংকিংয়ে 12.5 লাখ অ্যাকাউন্টে জমা 1020 কোটি টাকারও বেশি। অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ অবদান রাখছে বলছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে লাগামহীন সিএনজি অটোরিকশার ভাড়া যাত্রী দুর্ভোগ চরমে, চালকদেরও রয়েছে নানা অভিযোগ। বিআরটিএ নানা পদক্ষেপের কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষতি, তলিয়ে গেছে 3,500 হেক্টরেরও বেশি জমির ফসল, নষ্ট হয়েছে আমন বীজতলা। এবং ঝালকাঠি ও পিরোজপুর সীমান্তে জমে উঠেছে নৌকার হাট। দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবার অভিযোগ কারিগরদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সবার বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, আশুলিয়ার নয়ারহাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব 4। গত রাত 1টা থেকে বাড়িটি ঘিরে রাখে তারা। সকালে এক ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বাড়ির ভেতরে যারা আছেন তাদের জীবিত ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এই ঘটনায় বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। সকালে বাড়ির ভেতর থেকে র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। তবে কখন নাগাদ মূল অপারেশন শুরু হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান র্যাবের কমান্ডার। গত রাতে নয়ারহাটের চৌরাপাড়া এলাকায় ইব্রাহিমের টিন শেড বাড়িতে সন্দেহভাজন জঙ্গি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখে র্যাব। ভেতরে 3 থেকে 4 জন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে বাড়িটির আশপাশ থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। 2 মাস আগে গার্মেন্টস শ্রমিক পরিচয়ে আজাদ নামে একজন বাড়িটি ভাড়া নেন। হঠাৎ করে কেমন আওয়াজ হলো, বিকট আওয়াজ। তো তাৎক্ষণিক আসলে বোঝা সম্ভব হয়নি যে আসলে কি হচ্ছে। তো পরপর 2-1টা গুলির আওয়াজ হলো, মানে আতঙ্কের ভিতরে আছে আমরা এলাকায়। আল্লাহ যারা এই যে রাস্তাঘাটে বৈশা থেকে চলাফেরা করে এরা দেখে রাত্রে একটু বাড়তি দেখে আর কি। এরকম জায়গায় যেরকম ঘটনা ঘটবো আমরা কোনোদিন ধারণা করি নাই। বেশ কয়েকবার কিন্তু গুলি বর্ষণ হয়েছে এবং র্যাবও পাল্টা গুলি চালিয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটা বোমারও বিস্ফোরণ ঘটেছে। এখন এই অবস্থায় আছে। আমরা আসলে সার্বিকভাবে আমরা চেষ্টা করেছি, যে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যারা ভিতরে আছে, আমাদের ধারণা মতে একাধিক জঙ্গি এখানে অবস্থান করছে এবং তাদেরকে আত্মসমর্পণের যে প্রক্রিয়া আছে সেটা আমরা বেশ কিছুক্ষণ আগেই শুরু করেছি এবং সেটা এখনো আসলে বলবৎ আছে। এবং ইতিমধ্যেই আমাদের বোম ডিসপোজাল ইউনিট এখানে আসছে এবং আমাদের যে স্পেশাল ফোর্স তারাও এর মধ্যে আসছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে আছি তার কাছে। লিমন, আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? ইমতিয়াজ, আপনি সংবাদে যেটি জানাচ্ছিলেন যে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ, তিনি সকাল 7টায় এখানকার অভিযান সম্পর্কে যেটি জানিয়েছেন, তারপরই এই অভিযানের অগ্রগতির খবরগুলো আসলে এক ধরনের অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং বলা যায় যে সেখানেই এই আসলে গেল রাত 1টা থেকে এই অভিযান শুরু হয়েছে। বলা চলে যে এখন প্রায় 10 থেকে 12 ঘন্টা, এই 12 ঘন্টায় কিন্তু এই অভিযানের অগ্রগতি বলতে গেলে এক ধরনের এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় আছে। আপনাকে একটু দেখাতে চাই যে এই যে বিল এলাকা অনেকটা দুর্গম, সেই বিল এলাকার মধ্যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন যে একেবারেই টিন শেড এবং ইটের দেয়াল, অনেকটা দোকানের মতো যে বাড়ি। আসলে আজকের এই বাড়িটি ঘিরেই যত সন্দেহ এবং এই বাড়িটি র্যাব জঙ্গি সন্দেহ ঘিরে রেখেছে এবং আপনি হয়তো দেখতে পাবেন যে এর চারপাশে র্যাব সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে এবং তারা কিন্তু একই অবস্থায় অবস্থান নিয়ে আছে। আপনাকে আগেও জানিয়েছি র্যাবের যে বিভিন্ন বিভাগ রয়েছে, ডগ স্কোয়াড, কমান্ডো বাহিনী,
বাহিনী এবং বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু ভিন্নভাবে অবস্থান নিয়ে আছে এবং আমরা এক ধরনের দেখতে পাচ্ছি যে পরিস্থিতি আসলে পরিবর্তন হচ্ছে না। তবে একটি বিষয় ইমতিয়াজ আপনার কাছে বলা উচিত, সেটি হলো কিছুক্ষণ আগেও আমরা র্যাবের পক্ষ থেকে এখানে দেখেছি যে বারবার মাইকিং করা হচ্ছে ভেতরে কেউ আছে কিনা তাদেরকে আত্মসমর্পণের জন্য। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে বেলা 10টার দিকে এখানে কিন্তু থেকে থেকে আমরা ওই ঘরটি থেকে ধোঁয়া বেরোতে দেখেছি। তা থেকে কিন্তু এক ধরনের স্পষ্ট বা যা থেকে প্রমাণিত হয় যে এখানে আসলে মানুষের উপস্থিতি আছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে এই 11 ঘন্টায় সকাল 7টা থেকে 8টা এবং 6টা থেকে 7টার দিকেই কিন্তু আমরা অনেকগুলো দুপক্ষ মানে গোলাগুলির আওয়াজ পেয়েছি। র্যাবের পক্ষ থেকে সেটি বলা হয়েছে যে এই গুলিগুলো ওই ভেতর থেকে করা হয়েছে এবং এই র্যাব পাল্টা গুলি ছুড়েছে। তো আসলে এখানকার আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে শহরতলির এই গ্রামটি একেবারেই বলা যায় পল্লী এলাকা এবং এই নিভৃত পল্লীতে এখানকার মানুষগুলো শান্তিপূর্ণভাবেই বসবাস করছে এবং তারা কিন্তু বুঝতে পারছে না যে আসলে এখানে কি হচ্ছে। তাদের মনেও কৌতূহল, তবে এখন পর্যন্ত র্যাবের পক্ষ থেকে আমাদেরকে আসলে সেই কৌতূহল মেটানোর মতো এখন নতুন করে কোনো আসলে আমাদের কাছে সংবাদ নেই। ইমতিয়াজ। দর্শক, আশুলিয়া জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা। সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আজহার লিমন। ফিরছি অর্থবাণিজ্যের নিয়মিত খবরে। মূলধারার ব্যাংকিং সেবার সাথে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই কয়েক বছর আগে যাত্রা হয় স্কুল ব্যাংকিং কার্যক্রমের। তবে বর্তমানে এই কার্যক্রম অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষভাবে অবদান রাখছে বলে দাবি বাংলাদেশ ব্যাংকের। অর্থনীতিবিদরা এ বিষয়ে একমত হলেও তারা বলছেন এসব উদ্যোগ যেন ব্যাংকগুলোর বাণিজ্যিক বিষয়গুলোকে বাধাগ্রস্ত না করে। কাজল আব্দুলের রিপোর্ট। ব্যাংকিং সেবার সাথে স্কুল শিক্ষার্থীদের পরিচিত করতে 2010 সালের নভেম্বরে দেশের 57টি তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। শৈশবকাল থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যেই ব্যাংকগুলোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এতে শিশুদের চিন্তা শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করেন এই কর্মকর্তা। স্কুলগামী অথবা যারা স্কুলে যেতে পারছে না, একেবারে স্ট্রিট চিলড্রেন, তাদেরকেও ব্যাংকের সেবার আওতায় আনা যায় কিনা সেইটা আমরা কয়েক বছর আগে শুরু করেছি এবং আমাদের স্কুল ব্যাংকিং যেটা আছে এটি কিন্তু যথেষ্ট পরিমাণ সফল হয়েছে। এটি একটা দর্শনীয় একটি এবং উল্লেখযোগ্য একটি এই যে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে প্রায় 12 লক্ষেরও বেশি অ্যাকাউন্ট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে স্কুল ব্যাংকিং কার্যক্রম আর্থিক খাতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন অর্থনীতিবিদরাও। এর মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো তারা রাখতে পারছেন এই ধরনের শিশুদের পরিবাররা, যেগুলো দীর্ঘমেয়াদে তারা এই শিশুদের জন্য হয়তো সেগুলো তারা ব্যয় করতে পারবেন। কিন্তু আবার এটিও মনে রাখা দরকার যে এই ধরনের সামাজিক উদ্যোগগুলো যাতে বাণিজ্যিক যে অবজেক্টিভ রয়েছে ব্যাংকের সেটিকে যেন আবার বাধাগ্রস্ত না করে। সুতরাং এই দুটোর ভিতরে একটা ব্যালেন্স রাখবার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর থেকে 2016 সালের ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করছে 56টি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকগুলোতে 12,57,370টি অ্যাকাউন্টের বিপরীতে জমা হয়েছে 1020 কোটি 79 লাখ টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না সিএনজি অটোরিকশার ভাড়ার। চালকদের স্বেচ্ছাচারিতায় চরমে পৌঁছেছে যাত্রী দুর্ভোগ। তবে চালকদেরও রয়েছে নানা অভিযোগ। সবকিছু জানার পরও সমাধান নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আর বিআরটিএ যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে নানা পদক্ষেপের কথা জানালেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। আর পরিবহন বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন স্থায়ী সমাধানের উপরে। তাহিয়ার উবাইদ, অপলা রিপোর্ট। মামা, নিউ মার্কেট যাবেন? মিটারে যাবেন? নিউ মার্কেট মিটারে দেবো। কেন মিটারে চলেন? 50 টাকা বাড়ায় দিবেন। রাজধানী ঢাকায় যাত্রী দুর্ভোগের নিয়মিত চিত্র এটি। স্বল্প দূরত্বে ও মিটারে যেতে না চাওয়া অথবা অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা ধরনের জটিলতায় হরহামেশাই পড়তে হচ্ছে নগরবাসীদের। চালকদের অভিযোগ, গ্যাসের মূল্য বৃদ্ধি ও মালিকদের পক্ষ থেকে সরকার নির্ধারিত হারের চাইতে বেশি হারে জমা টাকা আদায়। তার উপর রয়েছে কোনো কোনো নিরাপত্তা বাহিনীর চাঁদাবাজি। গ্যাসের দাম বাড়তে, জমা বাড়তে, তাহলে আমরা কিভাবে চলবো বলেন? চাঁদাবাজি আছে, গাড়ি দাঁড়াইলে তো টাকা দেওয়া লাগবে। এদিকে চালকদের অভিযোগের দায় স্বীকার করলেও উত্তরে কোনো সমাধান দিতে পারলেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রয়োজনের তুলনায় আপনার সরবরাহ কম থাকার কারণে এই
সংকটটা রয়ে গেছে। তো সেক্ষেত্রে কিছু অনিয়ম হয়ে থাকে, এটা আমাদের নলেজে আসে। অতিরিক্ত ভাড়া আগে যে পরিমাণ ছিল বর্তমানে তা অনেকটা কমে আসছে, এখনো আছে, আর 2 শিফটে গাড়ি এখনো চলছে। তবে কারণ যাই হোক, এই স্বেচ্ছাচারিতা আর অব্যবস্থাপনার খেসারত দিতে হচ্ছে নগরবাসীকেই, পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। ভাড়া বললাম ওনার ভাড়া যাচ্ছে 180 টাকা, মিটারে যেতে যাচ্ছে না। ভাড়া আমরা 250 টাকা দেয়, এখন এরা বলে 400 টাকা। গ্যাসের ভাড়া বলে বাড়ছে, তার জন্য মিটারে যেতে চায় না। বিআরটিএর পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে নেই কোনো প্রয়োগ বা সুফল। তবে পরিবহন বিশেষজ্ঞদের মতে শুধু তদারকিতে সুফল মিলবে না, প্রয়োজন স্থায়ী সমাধানের। অভিযোগ আমাদের কাছে আসে এবং সেই অভিযোগের উপর আমরা অব্যাহতভাবে প্রতিকার করছি। বেশি মালিক নির্ভর, ড্রাইভার নির্ভর যে কোনো সিস্টেমই কিন্তু আনম্যানেজেবল হয়। সিস্টেমটাকে কিন্তু বিশৃঙ্খল করে ফেলেছি। জন্মটা সুশৃঙ্খল হলে পরে 2-1টা এলোমেলো কিছু করতে গেলে কিন্তু তাকে শাসন করা যায়। রাজধানীতে যাত্রী পরিবহনের জন্য 15,000 সিএনজি অটোরিকশার অনুমোদন আছে। এর বাইরেও ব্যক্তিগত ব্যবহারের কথা বলে লাইসেন্স নিয়ে আইন ভঙ্গ করে চলছে প্রায় 2,000 সিএনজি অটোরিকশা। সিএনজি অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় এবং চালক ও মালিকদের স্বেচ্ছাচারিতার কারণে এই খাতে অব্যবস্থাপনা বেড়েই চলেছে। ফলে কোনোভাবেই কমানো যাচ্ছে না যাত্রী দুর্ভোগ। এক্ষেত্রে সরকারকে আইনগতভাবে কঠোর হওয়ার পাশাপাশি তদারকি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ পরিবহন বিশেষজ্ঞদের। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1421 ও 1422 পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আজকে দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, স্মরণ করছি আমার 23 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, স্মরণ করছি আমাদের দেশের মানুষ যারা মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, সকলের পক্ষে। সুধীমণ্ডলী, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ছিল এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করা। আর সেই কথাটা চিন্তায় রেখেই তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমাদের দেশের শোষিত বঞ্চিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আর সেই সংগ্রাম করতে যেয়ে এবং তাদের কথা বলতে যেয়ে, তাদের অধিকারের কথা বলতে গিয়ে বারবার তাকে কারাবরণ করতে হয়েছে। এবং তিনি এদেশের মানুষের মায়ের ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা অর্জন, প্রতিটি সংগ্রাম তিনি শুরু করেছেন এবং একটি রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। স্বাধীনতার পর তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন 72 সালে, তখন থেকেই তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন কৃষি উৎপাদন বৃদ্ধিতে। কারণ তিনি জানতেন যে আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং খাদ্য পুষ্টি নিশ্চিত করা এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের প্রতিটি জনগণের মৌলিক অধিকারের মধ্যে সর্বপ্রধানই হচ্ছে খাদ্য। কিন্তু সেই সাথে তিনি আমাদের 9 মাসের মধ্যে যে সংবিধান উপহার দিয়েছেন, সেখানে কিন্তু এই মৌলিক চাহিদার কথা উল্লেখ করে বলেছিলেন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তা তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন। আর সব কিছু করতে পারতেন যদি খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যায়, মানুষের খাদ্য নিশ্চয়তা দিতে পারতেন। সে কথা চিন্তা করেই তিনি কৃষি উন্নয়নে একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছিলেন। সেই সময় দেশের কথা এখনকার অনেকে কল্পনাও করতে পারবেন না। বিধ্বস্ত দেশ, কিচ্ছু নেই, রাস্তা নেই, ঘাট নেই, পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতনের চিহ্ন সমগ্র বাংলাদেশ ব্যাপী। শূন্য থেকে যাত্রা শুরু করেছিলেন, বলে 1 ফোঁটা ধান নাই, কোনো রিজার্ভ মানি নাই। বন্ধুপ্রতিম দেশগুলোর থেকে সহযোগিতা নিয়ে তিনি যাত্রা শুরু করেন এবং সেই সাথে সাথে তিনি সবুজ বিপ্লবের ডাক দেন বাংলার জনগণকে। কারণ তিনি একটা কথাই বলতেন যে আমাদের দেশের মাটি এত উর্বর যে একটি বীজ ফেললে সেখানে গাছ হয়, সেই গাছে ফল হয়, এদেশের মানুষ কেন না খেয়ে কষ্ট পাবে। কিন্তু এই কথা চিন্তা করেই তিনি আহ্বান করেছিলেন বাংলার মানুষকে এবং তিনি সেই সবুজ বিপ্লবের ডাকই শুধু দেননি,
কৃষি উপকরণ সহজলভ্য করা এবং বিতরণ করার ব্যবস্থা, সেচ সুবিধা সম্প্রসারণ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প মূল্যে এবং অথবা বিনামূল্যে সার, বীজ, উপকরণগুলি তিনি কৃষকদের দিতে শুরু করেন, যাতে তারা উৎসাহিত হয়ে আরও ফসল উৎপাদন করতে পারে। গবেষণা ছাড়া কখনো কোনো দেশে কোনো সাফল্য আসতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি গবেষণা কাউন্সিল গঠন করেন। উন্নত মানের বীজ উৎপাদন এবং বিতরণের ব্যবস্থার জন্য বিএডিসি প্রতিষ্ঠা করেন। উদ্যান উন্নয়ন বোর্ড সহ অনেক নতুন নতুন কৃষিভিত্তিক প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। কৃষিবিদদের তিনি গুরুত্ব দিতেন, তাই কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন চাকুরিতে, যাতে করে আমাদের দেশের ছেলেমেয়েরা কৃষি বিষয়ে পড়াশোনা করতে আরো উৎসাহিত হয়। কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করবার জন্য তিনি 1973 সালে বঙ্গবন্ধু পুরস্কার তহবিল গঠন করেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ যখন প্রায় খাদ্য উৎপাদন বৃদ্ধি করে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পথে এগিয়ে যাচ্ছে, আমার এখনো মনে আছে যে এক সময় হয়তো তখনকার হিসাবে এক সের চাল 10 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। মানুষের তখন এত আয় উপার্জন ছিল না, তখন টাকার মূল্যও ছিল। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1421 ও 1422 পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। ঝালকাঠি ও পিরোজপুর সীমান্তের আটঘরে জমে উঠেছে নৌকার হাট। দিনরাত ব্যস্ত সময় পার করছেন নৌকার কারিগররা। তবে প্রয়োজনীয় পুঁজি আর দাদন ব্যবসায়ীদের কারণে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অবশ্য জেলা বেসিক কর্মকর্তা কারিগরদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জল ও স্থলের মাইলখানেক এলাকা জুড়ে সারি সারি নৌকা। ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কুড়িয়ানা ইউনিয়নের আটঘর হাট। নৌকা বেচাকেনায় শত বছরের ঐতিহ্য রয়েছে এই হাটটির। আমি 25 বছর পর্যন্ত এখানে ব্যবসা করি। এই জ্যৈষ্ঠ মাস হইতে শুরু হইয়া আশ্বিন মাস পর্যন্ত বেচা কিনা চলবে। 4000, 5000 এরকম নৌকার দাম একখান, 3000, 2000 আছে, যেরকম নৌকা সেই রকমের দাম আর কি। প্রতি বছর বর্ষা মৌসুমের 4 মাস জমজমাট হয়ে ওঠে এখানকার নৌকার ব্যবসা। হাট বসে প্রতি শুক্র ও সোমবার, তাই নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে প্রয়োজনীয় পুঁজি আর দাদন ব্যবসায়ীদের কারণে প্রকৃত মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সুন্দর গাছ বানাই, কড়ি গাছ বানাই, মেরুন গাছ বানাই। আমাকে বাড়ি নাম করা নৌকা করে, এখন বাপ দাদা তালে হইতে নৌকা করে। ছোটকাল হইতে নৌকার কাজ করি। নৌকা আমি সপ্তাহে 2 খান বানাই, মাসে ধরেন 3 মাস কাজ করি। দাদন দিয়ে ওই মিস্ত্রিদের কাছ থেকে নৌকা তারা কিনে নিয়ে আসে। এই কারণে মিস্ত্রিদের সব পুঁজির অভাবে মিস্ত্রিরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। অবশ্য নৌকা নির্মাণ শিল্পকে আরো প্রসারিত করতে কারিগরদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা বেসিক শিল্প নগরীর এই কর্মকর্তা। তো দাদন ব্যবসায়ীদের কাছ থেকে অনেক বেশি সুদে ঋণ নিয়ে থাকে এবং দেখা যায় যে শেষ পর্যন্ত তারা অনেকে নিঃস্ব হয়ে যায়, এই পেশা থেকে সরে যাচ্ছে। তাদের জন্য আমরা অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছি, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা আছে আমাদের বেসিকে। আড়তদার ও স্থানীয়দের তথ্য মতে প্রতি হাটে আটঘরে 15 থেকে 20 লাখ টাকার নৌকা বেচা কেনা হয়। এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ঝালকাঠি ও পিরোজপুরের কয়েকশো পরিবার। সময় সংবাদ, ঝালকাঠি। এবারে বন্যায় কুড়িগ্রামের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে 3500 হেক্টরের বেশি আউশ, শাকসবজি, পাট ক্ষেত সহ আমন বীজতলা। এক সপ্তাহের বেশি সময় ধরে পানিতে তলিয়ে থাকায় অধিকাংশ ফসলই নষ্ট হয়ে গেছে। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16 নদ নদীতে পানি বাড়ায় কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে। এতে জেলার 7 উপজেলার 42টি ইউনিয়নের প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকায় 548টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার পাট, রোপা আমন বীজতলা, আউশ এবং পটল, ঝিঙা, ঢেঁড়স ও করলা সহ শাকসবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন এখানকার চাষিরা। ঝিঙ্গে, পটল, মনে করো ধান গাছি, ভাদাই ধান গাছি সব খেয়া গেছে বন্যাতে। 3 বিঘে জমির ভাদাই আবাদ করছি, আবার বানে খেয়া গেছে, এখন আবার ভাঙি আমন করা খাবি। ভাদাই গেছি, ভাদাই তো বন্যাতে খেয়া গেছে, এখন কি করি আবাদ করব। বন্যা শুকার পরে সবজি
আবার আবাদ করব। তারপরও নতুন করে বীজতলা তৈরি করে আমন আবাদের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানালেন জনপ্রতিনিধি। আবাদ করে যদি বন্যা না হয় তাহলে আর অসুবিধা নাই, এখন আমার অসুবিধা এই পয়সার অসুবিধা। আবার বিচার করতে হয়, আমরা তো আবাদ করে খাইতে হবে, তা আবাদ ছাড়া উপায় নেই। বোরো এবং আমনের মাঝে যে ভাদাই ধান এটাও নষ্ট হয়েছে। সরকারকে অনুরোধ করব যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে যদি সহায়তা প্রদান করে তাহলে খুব উপকৃত হবে। এদিকে ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন রবি মৌসুমে আগাম গম, ভুট্টা, চীনাবাদাম, আলু ও সরিষা আবাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। বীজ তোলার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে কার্যক্রম নতুন করে চলমান আছে। যদি আর কোনো বন্যা না আসে তাহলে আমাদের এইবারে রোপা আমনে কোনো সমস্যা হবে না। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানিয়েছেন, বন্যায় 330 হেক্টর আউশ ও 540 হেক্টর শাকসবজি ক্ষেত এবং 450 হেক্টর রোপা আমন বীজতলা নষ্ট হয়েছে। এছাড়া 2300 হেক্টর পাট ক্ষেত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন 44,281 জন চাষি। সময় সংবাদ, কুড়িগ্রাম। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন দুই জেলার প্রায় 5.5 লাখ মানুষ। এই মুহূর্তে সিলেটের বালাগঞ্জ বাজার এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে আছে তার কাছে। আহাদ। হ্যাঁ ইমতিয়াজ, আপনি সিলেটের আকাশের রোদের তীব্রতা আপনি দেখতে পাচ্ছেন যে সিলেটে প্রখর রোদ, সিলেটের কোথাও বৃষ্টি নেই, কিন্তু তারপরেও সিলেটের নদ নদী দিয়ে পানি বাড়ছে। এবং আমি যেখানে আছি বালাগঞ্জ উপজেলা শহরে, আপনারা দেখতে পাচ্ছেন এই উপজেলা শহরে গত 4 দিন আগেও পানি ছিল না, কিন্তু সময় যত বাড়ছে পানি আবার বাড়া শুরু করেছে। এবং এই পানিটি মূলত ভারত থেকে আসছে। ভারতের আসাম, মেঘালয় এই দুইটি রাজ্য থেকে পানি এসে প্রবেশ করছে এই বালাগঞ্জ সহ সিলেটের গ্রামগঞ্জ সবগুলোতে। এবং এই যে বন্যা যেটি শুরু হয়েছে গত 1 মাস ধরে, এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে হচ্ছে ব্যবসায়ীরা। তারা যেমনটি বলছে যে গত ঈদ বাজার চলে গেছে, সেখানেও তারা ব্যবসা করতে পারেনি। এবং এখন ঈদের পরেও আবার তারা প্রত্যাশা করেছিল হয়তো বন্যা কমে গেলে মানুষ আবার গ্রাম থেকে শহরে আসবে, এরপরে তাদের আবার ব্যবসা শুরু হবে, কিন্তু সেটারও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। ব্যবসায়ীরা যেমনটি বলতে যাচ্ছেন যে গত 5 দিন আগে যখন পানি নেমে গিয়েছিল তখন তাদের মধ্যে একটি স্বস্তি দেখা দিয়েছিল, হয়তো এবার বন্যা নেমে যাবে, কিন্তু আবার যখন পানি বাড়া শুরু করেছে তখনই তাদের মধ্যে আবার আতঙ্ক বিরাজ করছে। আমি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমার স্যার খুব ক্ষতি। আমি পানির মাঝে ব্যবসা বাণিজ্য আমার কিছু হয়েছে না। আমি পানির মাঝে দাঁড়াইয়া রয়েছে, কোনো যাইতামও পারি না। আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। রোজা শেষ, রোজা আমরা কোনো খায় খারবার করতাম পারছি না। এখনো পানির মাঝে দাঁড়াইয়া আছি, কোনো খায় খারবার নাই। আমরা বাক্কা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখনো ইনশাল্লাহ যে আশা করছিলাম গত 4-5 দিন আগে পানি নামি গেছি, মনে করছিলাম, মনের মাঝে আনন্দ আনছিলাম যে পানিটা কমবো, আমরা খায় খারবার করবো। এখন আবার 4 দিনের ভিতরে আবার পানিটা আইছে, তখন আমরা আবার দুর্দশা ঘটে। ইমতিয়াজ, আপনি শুনছিলেন যে ব্যবসায়ীদের কি দুর্দশা এবং কি দুর্গতির মধ্যে আছেন, তাদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। এবং তারা যেমনটি বলতে যাচ্ছেন, তাদের দোকানে যে শ্রমিক যারা আছেন তাদের এখন তাদের মাসিক বেতন দেওয়া তাদের পক্ষে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। এবং আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা বলছে এই যে বন্যার পানি বাড়ছে সেটি হলো শুধুমাত্র ভারতীয় পানি এসে বাংলাদেশে প্রবেশের কারণে। এবং আমরা সেখানকার ভারতের গণমাধ্যম থেকে আমরা যেমনটি জেনেছি, ভারতের আসাম এবং মণিপুর রাজ্যে সেখানে ভয়াবহ বন্যা হচ্ছে, এ কারণে সেই দিক থেকেও পানি এসে বাংলাদেশে প্রবেশ করছে এবং আবারও নতুন করে নতুন এলাকা আবারও প্লাবিত করছে এই ভারতের পানিতে। ইমতিয়াজ। দর্শক, সিলেট ও মৌলভীবাজার এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। আর সে খবর জানাতে সিলেটের বালাগঞ্জ বাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। যমুনা নদীর পানি কমতে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী রয়েছেন জেলার 5 উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যমুনা পাড়ের বাসিন্দারা। জামালপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাহাদুরবাড় ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশাপাশি গবাদি পশুরও খাবার সংকট দেখা দিয়েছে।
পানিবন্দী রয়েছে টাঙ্গাইলের 5 উপজেলার প্রায় 10,000 পরিবার। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ না থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিকী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 14 ও 15 জুলাই রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সহ কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় 2017 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা ও পরবর্তী সময়ের বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সাভারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের প্রথম এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। শনিবার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বউবাজার এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া। এ সময় জানা যায়, এই এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে হিসেবে খোলা নগদ ও নগদ জমা, বৈদেশিক রেমিটেন্স, উত্তোলন সহ বিভিন্ন সেবা পাবেন গ্রাহকরা। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডিএমডি আবু রেজা ও মোহাম্মদ ইয়াহিয়া, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবুল বাশার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্পোরেট গ্রাহকদের নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ঝুঁকি, কাস্টমস, ভ্যাট ও কর আইন বিষয়ক সেমিনার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। শনিবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিআইবিএম এর পরিচালক প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের ফার্স্ট সেক্রেটারি সৈয়দ মুশফিকুর রহমান সেশন পরিচালনা করেন। দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের 100 জন প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এই সেমিনারে বিআইবিএম এর মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিলিপস লাইটিং বাংলাদেশের কনজিউমার সামিট অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরিবেশকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির কর্মকৌশল তুলে ধরা হয়। এ সময় এক সেমিনারে বাংলাদেশের সাশ্রয়ী খরচে লাইটিং এর নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করা হয়। এবার জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই সকাল থেকে লেনদেন শুরু করেছে। শুরুতে আমি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 34.38 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 5,869 পয়েন্টে। ঊর্ধ্বমুখী রয়েছে ডিএসসি সরিয়ে ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 6.41 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1,333 পয়েন্টে। আমরা দেখতে পাচ্ছি ডিএসসি 30 ইন্ডেক্স, এখানেও ঊর্ধ্বমুখী প্রবণতাই রয়েছে অর্থাৎ 9.33 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,140 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত 454 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 193টি প্রতিষ্ঠান, দর কমেছে 59টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত রয়েছে 59টি প্রতিষ্ঠান। অর্থাৎ বাকি 59টি প্রতিষ্ঠানের দরে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাইনি। টপ 20 শেয়ারের তালিকা একটু আমরা দেখে নেব। শুরুতেই দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে জেনারেশন নেক্সট ফ্যাশন টেক্সটাইল। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 12 টাকা 10 পয়সায় লেনদেন করছে এবং সর্বোচ্চ 12 টাকা 20 পয়সা, যদিও 11 টাকা 80 পয়সা সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন করছে তালিকার 1 নম্বরে থাকে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কেয়া কসমেটিক্স। এই প্রতিষ্ঠানটি 18 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ 18 টাকা 80 পয়সা, যদিও সর্বোচ্চ 18 টাকায় কিন্তু লেনদেন করছে কেয়া কসমেটিক্স। তালিকার পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড রয়েছে। এই প্রতিষ্ঠানটি 24 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ 24 টাকা 60 পয়সায়, সর্বনিম্ন 22 টাকা 70 পয়সা লেনদেন করছে। তালিকার পরবর্তী অবস্থান ফুয়াং ফুড, 24 টাকা 90 পয়সা দর নিয়ে তালিকার 4 নম্বর অবস্থান করছে। এই প্রতিষ্ঠানটি 25 টাকা 60 পয়সা সর্বোচ্চ এবং সর্বনিম্ন 24 টাকা 40 পয়সা কিন্তু লেনদেন করছে। মার্কেন্টাইল ব্যাংক রয়েছে তালিকার 5 নম্বরে, 22 টাকা 60 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 22 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 21 টাকা 90 পয়সা এখন পর্যন্ত লেনদেন করছে। সিএনএ টেক্সটাইল রয়েছে তালিকার
6 নম্বরে 12 টাকা 20 পয়সা দর নিয়ে সর্বোচ্চ 12 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 12 টাকা 10 পয়সায় কিন্তু লেনদেন করছে। ইউনাইটেড এয়ার রয়েছে তালিকা 7 নম্বরে 7 টাকা 20 পয়সা দর নিয়ে সর্বোচ্চ 7 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন 6 টাকা 80 পয়সায় লেনদেন করছে তালিকার এই প্রতিষ্ঠানটি। টুংহাই আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অবস্থান টাংহাই। এই প্রতিষ্ঠানটি 18 টাকায় সর্বশেষ লেনদেন করছে, 18 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর এবং 17 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন করছে টাংহাই নিটিং অ্যান্ড ডাইং এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থান 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইফাদ অটোস। এই প্রতিষ্ঠানটি 140 টাকায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ 135 টাকা 60 পয়সা, সর্বনিম্ন 139 টাকা 10 পয়সায় লেনদেন করছে। শাহিম টেক্সটাইল রয়েছে তালিকার 10 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 23 টাকা 50 পয়সা, সর্বোচ্চ 24 টাকা এবং সর্বনিম্ন 23 টাকা 20 পয়সায় এখন পর্যন্ত লেনদেন করছে তালিকার 10 নম্বরে থাকে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে 11 নম্বরে রয়েছে ডেল্টা স্পিনিং। এই প্রতিষ্ঠানটি 12 টাকা 50 পয়সায় সর্বশেষ এবং সর্বোচ্চ 12 টাকা 50 পয়সা, যদিও সর্বনিম্ন 12 টাকা 20 পয়সায় লেনদেন করছে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী আরডি ফুড রয়েছে 13 নম্বরে 21 টাকা 10 পয়সা দর নিয়ে সর্বোচ্চ 21 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন আমরা 20 টাকা 80 পয়সায় লেনদেন হতে দেখেছি। ব্যাংকিং খাতে আরো একটি প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক রয়েছে তালিকার 14 নম্বরে 23 টাকা 40 পয়সা দর নিয়ে সর্বোচ্চ 23 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 22 টাকা 80 পয়সায় লেনদেন করছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকার প্রথম 14টি প্রতিষ্ঠানের অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। স্কুল ব্যাংকিং এ 12.5 লাখ অ্যাকাউন্টে জমা 1020 কোটি টাকারও বেশি, অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ অবদান রাখছে বলছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে লাগামহীন সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রী দুর্ভোগ চরমে, চালকদেরও রয়েছে নানা অভিযোগ। বিআরটিএ নানা পদক্ষেপের কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষতি, তলিয়ে গেছে 3500 হেক্টরের বেশি জমির ফসল, নষ্ট হয়েছে আমন বীজতলা। এবং ঝালকাঠি ও পিরোজপুর সীমান্তে জমে উঠেছে নৌকার হাট, দাদন ব্যবসায়ীদের দৌরাত্মে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবার অভিযোগ কারিগরদের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv এর সঙ্গে থাকুন সময়।